নমস্কার বন্ধুরা, আমি সুমিত চ্যাটার্জি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর 2 নম্বর ক্লাস। পর্যায় সারণী আগে আমরা জেনেছিলাম, আবার পর্যায় সারণীর যে আরও ডিপ যে জিনিসগুলো আছে, অর্থাৎ আরও যে ভেতরের জিনিসগুলো আছে, যে ধর্মগুলো আছে, সেগুলো আমরা জানব। প্রথমে ওটা জানার আগে আমরা আজকে স্টার্ট করব পর্যায় সারণীর বেসিক একটা ইনফরমেশান দিয়ে। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কি? ভৌত ধর্ম কাকে বলে? ভৌত ধর্ম হলো যেমন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বা কোনো বস্তুর যদি ঘনত্বকে আমি জানতে পারি, সেটা হতে পারে। বা যদি আমি তাপগ্রাহিতা দেখি, তাহলে সেটা হয়তো ভৌত ধর্ম হতে পারে। যদি আমি তড়িৎ পরিবাহিতা দেখি, তাহলে সেটা হয়তো ভৌত ধর্ম হতে পারে। কোনগুলো রাসায়নিক ধর্ম? তাহলে ভৌত ধর্মের যদি আমি এক্সাম্পল খুঁজি, তাহলে কি আমি বলতে পারবো যে গলনাঙ্ক হচ্ছে ভৌত ধর্ম, স্ফুটনাঙ্ক ভৌত ধর্ম, ইত্যাদি প্রভৃতি? এগুলো প্রত্যেকটাই ভৌত ধর্ম। কিন্তু যদি এরপর আমি রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে চাই, তাহলে রাসায়নিক ধর্ম কি? হোয়াট ইজ? এটা তো জানলাম ফিজিক্যাল প্রপার্টি। ভৌত ধর্ম মানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। আর রাসায়নিক ধর্মটা কি না? কেমিক্যাল প্রপার্টি। এর ইংরেজি নাম হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। রাসায়নিক ধর্ম কোনগুলি? যদি এক্সাম্পল আমি ধরি, যদি রাসায়নিক ধর্ম আমি জানতে চাই, তাহলে কি আমি বলতে পারবো যে রাসায়নিক ধর্ম হলো, যদি আমি গাঢ়ত্ব বলি, গাঢ়ত্ব হচ্ছে রাসায়নিক ধর্ম। যদি আমি মোলারিটি বলি, কোনো দ্রবণের মোলারিটি বা নর্মালিটি বা মোলালিটি, এগুলো সবই রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি। তাহলে মোলারিটি আমি বলতে পারি। ধাতব ধর্ম আমি বলতে পারি। বা আমি বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা। এটা সম্পর্কে আমরা, এটা হয়তো বুঝতে পারছি না দ্রবণের, এটা আমরা পড়বো দ্রবণে। এটা আমরা ধাতব ধর্ম হয়তো বুঝতে পারছি। ধাতব ধর্ম মানে কোনো কোনো যৌগের বা কোনো জিনিসের, কোনো পদার্থের যে ধাতুর যে চরিত্রটা থাকে, ধাতুর যে ক্যারেক্টারটা বা নেচারটা থাকে, সেটাকে বলা হয় ধাতব ধর্ম। তড়িৎ ঋণাত্মকতা কি? ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। এটা আমরা পড়ব পর্যায় সারণীতে। ধাতব ধর্ম সম্পর্কেও পড়ব, কার কিরূপ পরিবর্তন হয় সেগুলো পড়ব। তাহলে আমাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের জানা গেল। এরপর আমরা যেটা জানব সেটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আণবিক ভর, আণবিক সংখ্যা। অর্থাৎ এটাকে যদি বলি তাহলে অ্যাটমিক মাস। আগের দিন আমরা পড়েছিলাম মেন্ডেলিভ এবং ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র।
এগুলো কি? এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ধর্ম। কি রকম ধর্ম? না, এগুলো হচ্ছে প্রপার্টি। প্রত্যেকটা কিরূপ? প্রত্যেকটা পরমাণুর, অর্থাৎ প্রত্যেকটা যে কেমিক্যাল পরমাণুগুলো বা মৌলগুলো, যৌগগুলো আছে, সেগুলো যে পরমাণু দ্বারা গঠিত, সেই পরমাণুর নির্দিষ্ট কিছু ধর্ম থাকবে বা প্রপার্টি থাকবে, সেগুলো বলতে পারো। তো এইগুলো আমরা শিখবো প্রথমে, তারপর আস্তে আস্তে এর দিকে এগিয়ে যাব। তো পারমাণবিক ভরটা কি? পারমাণবিক ভর যদি আমি বলি, পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে, যদি একটা যৌগ, ধরে নাও এক্স যৌগ, তাহলে এই এক্স যৌগটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এ আর জেড দিয়ে। জেড মানে কি? না, পারমাণবিক সংখ্যা। কটা পারমাণবিক সংখ্যা? আগে আমরা পারমাণবিক সংখ্যা, এটা জানার আগে আমরা পারমাণবিক ভরটা জানবো। কিন্তু পারমাণবিক ভর জানতে গেলে আমার পারমাণবিক সংখ্যার প্রয়োজন হবে। আর এই এটা কি? না, এটা হচ্ছে ভর সংখ্যা, মাস নাম্বার, যেটাকে বলা হয় প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যাটা কি? না, এটাই হচ্ছে প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, বা বলতে পারি কক্ষপথে আবর্তিত, যে কক্ষপথে আবর্তিত ইলেকট্রন সংখ্যা একই হয়। নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন সংখ্যা থাকবে, সেই একই পরিমাণ ইলেকট্রন সংখ্যা কক্ষপথের বাইরে ঘুরবে। যদি কি বলেছিলাম আমরা পরমাণুর গঠনে শিখেছিলাম, যদি এটা নিউক্লিয়াস হয়, যেটা প্রোটন আছে, তাই তো পজিটিভ চার্জ দিই, প্রোটন প্লাস নিউট্রন আছে, আরও বিভিন্ন জিনিস আছে, দিয়ে কি তৈরি হয়েছে? নিউক্লিয়াস। এটা তো নিউক্লিয়াস। এর যে বাইরের কক্ষপথগুলো আছে, সেই কক্ষপথে আবর্তন করছে ইলেকট্রন। অর্থাৎ যটা প্রোটন সংখ্যা এই নিউক্লিয়াসের ভেতরে আছে, ঠিক ততটাই ইলেকট্রন সংখ্যা এই কক্ষপথের বাইরে আছে। ওকে, কক্ষপথের বাইরে আছে সেই পরিমাণ ইলেকট্রন সংখ্যা, মানে কক্ষপথে ঘুরছে, আবর্তিত হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকা সম্ভব নয়। নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকা সম্ভব নয়। ইলেকট্রনগুলি কক্ষপথে আবর্তন করে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে আবর্তন করে। তো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যটা প্রোটন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা সম্পর্কে, অ্যাটমিক নাম্বার সম্পর্কে আমরা জানতে পারলাম, যেটাকে জেড দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়। যখন আমরা একটা এলিমেন্ট এক্স কে প্রকাশ করব, তখন জেড দিয়ে প্রকাশ করা হয় কাকে? না, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে বা ইলেকট্রন সংখ্যাকে। পারমাণবিক ভরটা সম্পর্কে জানবো। পারমাণবিক ভরটা কি? না, যদি এই এক্স পরমাণুর ভর, এই এক্স পরমাণুটার ভর, এক্স পরমাণুর ভর কত? এক্স পরমাণুর ভর কত? যদি বলছে যে এক্স পরমাণুর ভর যদি আমি ভর নয়, এক্স পরমাণুর সংখ্যা, যদি জেড সমান আমি যদি জানি 7, তাহলে আমি অনায়াসে বলতে পারবো যে ওই পরমাণুটার, এই এক্স পরমাণুটার পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব কত হবে? 7 দুগুণে 14। আমরা এটা মনে মনে মাল্টিপ্লাই করব, কিছু ব্যতিক্রম থাকবে, সেটা শিখিয়ে দেবো। তাহলে কত হবে? 14 গ্রাম হচ্ছে
এই এক্স পরমাণুটার ভর, পারমাণবিক ভর। সংখ্যাটা কত জানতে পেরেছি? পারমাণবিক সংখ্যা 7। কোথা থেকে জানতে পেরেছি? না এরম কক্ষপথগুলো থেকে জানতে পারবো। অর্থাৎ কোথা থেকে জানতে পেরেছি? প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের ভেতর যটা আছে বা ইলেকট্রন কক্ষপথে যটা আছে অ্যানালিসিস করে জানতে পেরেছি যে জেডটা কত, 7 পারমাণবিক সংখ্যা। তাহলে আমি অনায়াসে বলতে পারি যে 14 গ্রাম হবে। কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো পর্যায় সারণী বরাবর শিখিয়ে দেবো। পারমাণবিক ভর সম্পর্কে জানা গেল, পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানা। আণবিক ভরটা কি? তাহলে একটা পরমাণুর ভর যদি 14 গ্রাম হয়, তাহলে দুটো পরমাণুর দ্বারাই তো তৈরি হয় একটা অণু। এই দুটো পরমাণু, যেটা পরমাণুর গঠনে আমি শিখিয়েছিলাম, যে এই দুটো পরমাণু মিলেই তো তৈরি হয় একটা অণু। এই দুটো অ্যাটম মিলেই তো তৈরি হচ্ছে একটা অণু, একটা মলিকিউল। দুটো অ্যাটম মিলে তৈরি হচ্ছে একটা মলিকিউল। এটা পড়েছিলাম তো। তাহলে তো আমরা বলতেই পারি যদি যে এই একটা পরমাণুর ভর, এই এক্স এর একটা পরমাণু মানে এক্স, আবার একটা এক্স, তাহলে এটা অণুটা কি হবে? X2, তাই তো? বুঝতে পারছি আমরা। তো এই দুটো এক্স পরমাণু মিলে যদি X2 তৈরি হয়, তাহলে আমার যদি এক্স এর ভর অর্থাৎ এই পরমাণুটার ভর আমি জানি কত, 14। কোথা থেকে জানতে পেরেছি? না এক্স এর জেড কত, 7, তাই 14 জানতে পেরেছি। তাহলে একটা পরমাণুর যদি পারমাণবিক ভর 14 হয়, তাহলে দুটো পরমাণুর পারমাণবিক ভর কত হবে? 14 × 2 = 28 গ্রাম। তাহলে এই অণুটার আণবিক ভর কত? আণবিক ভর 28 গ্রাম। তাহলে আণবিক ভর সম্পর্কে জানতে পারলাম মৌলটার। তার মানে এক্স কে জেনে গেছি বলে আমরা X2 কে জানতে পারলাম। তাহলে আগের দিনই বলেছিলাম যে পর্যায় সারণীতে আমরা প্রত্যেকটা পরমাণুকে জানবো, তাহলেই আমরা অণুগুলোকে জেনে যাব এবং সেই অণু দ্বারা সৃষ্ট মৌল বা যৌগকে আমরা জেনে যাব। আণবিক সংখ্যাটা কি এটা তোমরা মনে রাখবে। আণবিক সংখ্যা হচ্ছে, এই আণবিক সংখ্যাকে বলা হয় হচ্ছে, এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই নামটা দিয়েছিলেন। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই নাম্বারিংটা উনি করেছিলেন। আণবিক সংখ্যা অর্থাৎ অণু সংখ্যা বলা হয়। এই অণু সংখ্যা কত, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। তোমরা একটু বিজ্ঞানীর নামটা স্পেলিংটা একটু চেক করে নেবে, মেবি আমি হয়তো একটু ভুল লিখলাম। তো অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা বলা হয়। এর পরিমাণটা কত উনি বলেছেন? অ্যাভোগাড্রো নাম্বার, বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার প্রকল্পের দ্বারা, অ্যাভোগাড্রো প্রকল্পের দ্বারা উনি অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রবর্তন করেন, যেটার ভ্যালু উনি কত বলেছেন? 6.022 × 10⁻23 সংখ্যক অণু। তোমরা একটু এটাকে মনে রাখবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই অ্যাভোগাড্রো নাম্বারকে প্রবর্তন করেছিলেন হচ্ছেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তো তার অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসারে আণবিক সংখ্যাকে এনএ বলে রিপ্রেজেন্ট করা হয়, এনএ দিয়ে চিহ্নিত করা হয়, এনএ দিয়ে। তো তার ভ্যালু হচ্ছে কত, তার পরিমাণ কত? 6.022 × 10⁻23 সংখ্যক অণু। তো আমরা আণবিক সংখ্যা সম্পর্কেও জানলাম। এরপর তোমাদের পর্যায় সারণীটাকে একটু দেখাই। আশা করি সবাই পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো কমপ্লিট দেখতে পাচ্ছ না, এইভাবে রাখলে হয়তো কমপ্লিট তোমরা দেখতে পাবে। একটু দেখে নাও, তারপর আমি স্টার্ট করছি। ওকে, তো পর্যায় সারণী তোমরা এটা দেখতে পারো যে এই যে প্রথমে যাকে পাচ্ছ, আমি একটু উল্টো দিকটায় দেখালে সাদাটাতে তোমাদের সুবিধা হবে। এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছ,
এখানে শ্রেণীগুলোকে লেখা আছে। আগের দিন আমি তোমাদের ডিসক্রাইব করেছিলাম 1 2 3 4 5 6 শ্রেণীগুলো লেখা আছে। তোমরা এইখানে প্রত্যেকটা পর্যায় পেয়ে যাবে। আমি যেমন এইখানে লিখে রেখেছি পর্যায়গুলো। দেখো পর্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। 1 2 3 4 5 শ্রেণীগুলোও দেখতে পাচ্ছ, গ্রুপ 1 2 3 4। এগুলো প্রত্যেকটা শ্রেণী এবং পর্যায়ে বিভক্ত আছে। আধুনিক পর্যায় সারণী বা মেন্ডেলিফেরও পর্যায় সারণী একইভাবে বিভক্ত, কিছুটা আধুনিক পর্যায় সারণীতে পরিবর্তন এনেছে। তো এই যে হাইড্রোজেন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে হাইড্রোজেনকে তোমরা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনের ওপরে 1 লেখা আছে। এই নিচ মানে ওপরে তো শ্রেণীতে 1 লেখা আছে, আবার হাইড্রোজেনের ভেতরে একটা 1 লেখা আছে। এটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বার। তাহলে এই পারমাণবিক সংখ্যাটাকে আমাকে মনে রাখতে হবে। এই 1 কে মনে রাখতে হবে। এর নিচে দেখো আছে লিথিয়াম। যদি তুমি এই দিকে যাও সোজা, তাহলে তুমি দেখতে পাবে যে বাঁ দিক থেকে ডান দিকে হিলিয়াম এখানে বসানো আছে 18 নম্বরে। হিলিয়াম কি পড়েছিলাম আমরা আগের দিন? আমরা জানবো যে হিলিয়াম আমরা পড়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস। এগুলোকে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে লিখেছিলাম প্রত্যেকটা, আশা করছি তোমাদের মনে আছে। এগুলো প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। তো সেই রকমই এইখানে দেখো হাইড্রোজেনকে রাখা আছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ওকে, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বলেছিলাম যে ফ্রান্সিয়ামটা লাস্টে থাকে, যেটা। তো এইখানে হাইড্রোজেন এবং লিথিয়াম আছে। এই হাইড্রোজেন এবং লিথিয়াম দেখো, লিথিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের 11। Na মানে হচ্ছে সোডিয়াম, Li মানে হচ্ছে লিথিয়াম, H মানে হচ্ছে, এখানে প্রত্যেকটা লেখা আছে পরমাণু হিসেবে লেখা আছে প্রত্যেকটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বরাবর তোমরা মুখস্থ করবে, শ্রেণী বরাবর তোমরা একটু মনে রাখবে। এটাকে কিটা মনে রাখবে না, শুধু পারমাণবিক সংখ্যাটা মনে রাখবে, আর কিছু প্রয়োজন নেই। আর কি প্রয়োজন আছে? এই সিম্বলটা কার জন্য কি? এই Li মানে লিথিয়াম। এই লিথিয়ামের যে 3 হয় পারমাণবিক সংখ্যা, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। বা এই যে ক্যালসিয়াম লেখা আছে, এই ক্যালসিয়ামের যে পারমাণবিক সংখ্যা 20 হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা 30 পর্যন্ত চেষ্টা করবে। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, তারা চেষ্টা করবে অন্তত যেন এখানে তোমাদের এই নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম এগুলো যেন কমপ্লিট থাকে। অন্তত 80 পর্যন্ত এরকম কমপ্লিট করে রাখবে টোটালটা। আর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, তারা 20 বা 30 পর্যন্ত তোমরা করে রাখলেই তোমাদের সমস্তটাই আয়ত্তে চলে আসবে। তো আরেকটু যদি আমি যাই, তো দেখো পটাশিয়ামে দেখো 19 করা আছে। 19 পারমাণবিক সংখ্যা কত পটাশিয়ামের? না 19। এই প্রত্যেকটাই যেটা আসছে তোমাদের একটা শিখিয়েছিলাম আগের দিন, যেটাকে বলা হচ্ছে যে অক্টেট রুল বা অষ্টক সূত্র। এই অক্টেট রুল কি বলছে? অক্টেট রুল বলছে যে এই যে শ্রেণী বরাবর, এই যে প্রত্যেকটা শ্রেণী বরাবর যদি এই দিকটাতেও দেখি, এই যে প্রত্যেকটা শ্রেণী বরাবর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, নিকেল, ফসফরাস, আর্সেনিক, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরম যারা আছে, বা এই সাইডেও তুমি দেখতে পারো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা প্রত্যেকেই আছে দেখো 2 8 8 18 18 32 এই যে ইলেকট্রন অনুসারে, ইলেকট্রন বিন্যাস অনুসারে। এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন। তো তোমরা যদি পর্যায় সারণীকে একটু ফলো করো, তোমরা দেখতে পাবে, দেখো এখানে হাইড্রোজেনের 1, এখানে লিথিয়ামের 3, তাহলে 3 থেকে 1 যদি বাদ দাও, তাহলে দেখো পেয়ে যাবে 2। তাহলে 2 কে অনুসরণ করলো। আবার যদি এইখানে তুমি যাও, দেখো এখানে দেখতে পাবে
যে লিথিয়াম থেকে যখনই ও সোডিয়ামে আসছে, লিথিয়াম থেকে যখনই সোডিয়ামে আসছে 3 থেকে 11, তাহলে 11 থেকে 3 বাদ দাও, দেখো 8 8। যদি আবার দেখো এখানে এই সোডিয়াম থেকে যখনই পটাশিয়ামে আসছে 11 থেকে 19, তাহলে 19 থেকে 11 বাদ দাও, দেখো 8। তাহলে এইগুলো এইভাবে ফলো করছে। ওকে, যদি এইখানে দেখো, দেখো বোরনের হচ্ছে 5, এটা বি মানে হচ্ছে বোরন, নিচেই লেখা আছে। তোমরা পর্যায় সারণী এখান থেকেও যেটা তোমাদেরকে দিয়েছি সেটা ফলো করতে পারো। যদি হয়তো লেখাগুলো অসুবিধা হতে পারে, তোমরা ইন্টারনেটেও সার্চ করে পর্যায় সারণী পেয়ে যেতে পারো, বা তোমাদের টেক্সট বুকেও আছে। তো এই বি মানে হচ্ছে বোরন, বোরনকে বি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তার পারমাণবিক সংখ্যা কত? 5। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম। দেখো 13 থেকে 5 বাদ দাও, অ্যালুমিনিয়ামের কত? দেখো 13, এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তো 13 থেকে 5 বাদ দাও, দেখো 8। এবার তুমি বলতে পারো যে 8 দিয়ে শুরু হলো, 2 দিয়ে কেন হলো না? কারণ দেখো যখনই পর্যায়ে নেমে আসছি, এই হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম কোথায় অবস্থিত? প্রথম পর্যায়ে। তার পরের পর্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় পর্যায় থেকে শুরু হচ্ছে লিথিয়াম, দ্বিতীয় পর্যায় থেকে শুরু হচ্ছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন। তাহলে বোরন তো অলরেডি প্রেজেন্ট আছে দ্বিতীয় পর্যায়ে। তাহলে দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে তো 2 কমপ্লিট হবে, তো দ্বিতীয় পর্যায়ে তো 8, তার মানে 13 থেকে 5 বাদ গেল, কত হওয়ার কথা? 8। তো দ্বিতীয় পর্যায়ে 8ই হয়েছে, কারণ প্রথমে তো গ্যাপ রয়ে গেছে, প্রথমে তো আর থাকবে না। প্রথমের পর্যায়ে শুধু হাইড্রোজেন এবং হিলিয়াম থাকবে, হাইড্রোজেন থাকবে আর হিলিয়াম থাকবে, আর কেউ থাকবে না। ওকে, তো আমরা যদি এখানে দেখি, দেখতে পাবে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, যদি বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের দেখি, ম্যাগনেসিয়ামের 12, বেরিলিয়ামের 4, তাহলে 12 থেকে 4 বাদ দাও, কত না? 8। সেটাই পাচ্ছি আমরা, তাই তো? ক্লিয়ার তোমাদের আশা করছি। এবার এইখানে আমরা পড়ব, তাহলে আমরা শ্রেণী বরাবর কাকে মনে রাখবো? 1 নম্বরে মনে রাখবো। কারা 1 নম্বর শ্রেণী আমরা আগের দিন কাকে পড়েছিলাম? ক্ষার ধাতু বলে 1 নম্বর শ্রেণীকে, বা ক্ষার ধাতু শ্রেণী বলা হয়। এর মধ্যে যারা আছে তারা ক্ষার ধাতু, যেমন হাইড্রোজেনকে ক্ষার ধাতু বলতে পারো, লিথিয়ামকে বলতে পারো, সোডিয়াম, পটাশিয়াম, এরা প্রত্যেকেই, সিজিয়াম, ফ্রান্সিয়াম হবেই, পটাশিয়াম পর্যন্ত তোমরা অন্তত মনে রাখো। দ্বিতীয় শ্রেণীকে কি বলে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আমরা পড়েছিলাম আগের দিন। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ পর্যায় সারণীতে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এরা কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে মনে রাখতে হবে কি, এটার পারমাণবিক সংখ্যা 1, এর কত? 3, এর কত? 11, এর কত? 19। কারণ আমাদের মুখস্থ না থাকলেও আমরা যদি পরপর জানি যে কোনটার নিচে কোনটা আছে, তাহলে আমরা অষ্টক সূত্র থেকেও কিন্তু বার করে নিতে পারবো। 3 থেকে যদি 1 বাদ দিই, তাহলেই আমরা পেয়ে যাব, 3 থেকে 1 বাদ দিলে পেয়ে যাব 2, দেখো পেয়ে গেছি। 11 থেকে 3 বাদ দিলে 8 পেয়ে গেছি, তার মানে নিশ্চয়ই লিথিয়ামের নিচে সোডিয়ামই আছে। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওকে, 3 থেকে 12 নম্বর, 3 থেকে 12 নম্বর, দেখো এদেরকে এই সাইডে বলা হয়েছে 3 থেকে 12 নম্বর, তোমরা যদি এখানটা দেখতে পাও 3 থেকে 12 নম্বর, এদেরকে কি বলা হয়েছে? 3 থেকে 12 নম্বর ট্রানজিশন মেটালস। 1 নম্বর শ্রেণীকে বলা হয় অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু, 2 নম্বরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 3 থেকে 12 নম্বর শ্রেণীকে বলা হয় হচ্ছে ট্রানজিশন মেটালস বা ডি ব্লক এলিমেন্টস বা সন্ধিগত মৌল। যদি 11 নম্বরকে বলো, 11 নম্বর শ্রেণীতে অবস্থান করে আছে কপার, আর্জেন্টাম বা সিলভার, আর অরাম বা গোল্ড, তাহলে কি হবে না? মুদ্রা ধাতু। 11 নম্বর শ্রেণীকে কি বলা হয়? মুদ্রা ধাতু। 3 থেকে 12 নম্বর শ্রেণীকে কি বলা হয়? 3 থেকে 12 নম্বর শ্রেণীকে কি বলা হয় না? সন্ধিগত মৌল। কারণ কেন মৌল? কারণ 3 থেকে 12 নম্বরে এরা তো বুঝলাম 1 নম্বরে ক্ষার ধাতু অবস্থান করছে, 2 নম্বরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 3 থেকে 12 নম্বরে ধাতু, অধাতু, ধাতুকল্প সবাই থাকে, সবাই অবস্থান করছে। এবং যত এই দিকে যাচ্ছি তত অধাতব নেচারটা বাড়ছে, অধাতব প্রকৃতিটা বাড়ছে। কি রকম হচ্ছে? আস্তে আস্তে দেখো বোরন, কার্বন, নাইট্রোজেন গ্যাস হয়ে যাচ্ছে, অক্সিজেন গ্যাস, ফ্লুরিন গ্যাস, আস্তে আস্তে ধাতু থেকে, ধাতব নেচার থেকে
বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি কি হয়ে যাচ্ছে, আমার ধাতব নেচারটা কমে যাচ্ছে, অধাতব প্রকৃতি বাড়ছে, অর্থাৎ গ্যাস হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে যদি আমি সন্ধিগত মৌলের মধ্যে যদি বলি, তাহলে এর মধ্যে কারা আছে না, ধাতু, অধাতু, ধাতুকল্প, এরা সবাই আছে। ঠিক, তাহলে সন্ধিগত মৌল 11 নম্বর হচ্ছে 11 নম্বর মুদ্রা ধাতু, তাই তো। দেখো এখানে 13 নম্বরে অবস্থান করেছে কে, বোরন পরিবার। দেখো বোরন পরিবার কেন, কারণ বোরন দিয়ে স্টার্ট হচ্ছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নায়োবিয়াম। ঠিক আছে, এখানে যদি 14 নম্বরে দেখো, দেখো কার্বন পরিবার। আগের দিন আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 14 নম্বরে কার্বন পরিবার। দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওকে, এই যে 14 নম্বর শ্রেণী, এই কার্বন আছে বলে কার্বনের নাম দিয়ে কার্বন পরিবার। 15 নম্বরকে বলেছিলাম নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন পরিবার নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, এইগুলো আরো তেজস্ক্রিয় হয়ে যাচ্ছে, বিভিন্ন নাম। 16 নম্বরে কি বলেছিলাম, চ্যালকোজেন, চ্যালকোজেন মৌল। তাহলে 15 নম্বর শ্রেণী কি বলা হয়, নিক্টোজেন। মুদ্রা ধাতু কোনগুলো, কপার, আর্জেন্টাম, অরাম। সন্ধিগত মৌলকে বলতে পারো কপার, বলতে পারো আয়রন, বলতে পারো, সব কিছু আছে। এটা কি নিক্টোজেন, নিক্টোজেন মৌল, ধাতু তো নয়, আর তো নাইট্রোজেন ধাতু নেই, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। 16 নম্বর কি, চ্যালকোজেন, বলেছিলাম আগের দিন আগের ভিডিওতে, চ্যালকোজেন, তাই তো, চ্যালকোজেন মৌল। তাই চ্যালকোজেন মৌল কোনগুলো তোমরা দেখতে পারো এখানে পর্যায় সারণীতে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। যদি তোমরা এখানে অ্যানালিসিস করতে চাও, দেখো সালফারের হচ্ছে 16, সালফারের কত না 16, অক্সিজেনের কত না 8। দেখো 16 থেকে 8 বাদ দাও, দেখো 8 পেয়ে যাবে, দেখো 8 পেয়ে যাবে এখানে তোমাদের, এই 8টা, এই 8টা, তাই তো, কারণ 2 গ্যাপ থাকবে। আবার দেখো 34 থেকে 16, 34 থেকে 16, এই 34 থেকে 16 যখনই করবে দেখো 28 হয়ে যাচ্ছে, 8টা না থেকে 28 হয়ে যাচ্ছে। দেখো 34 থেকে 16 বাদ দাও, 28। কেন 28? কারণ দেখো এই যে আর্গন শেষ হওয়ার পর 3য় নম্বর পর্যায়ে, এইখান থেকে 4র্থ নম্বর পর্যায়ে, 3য় নম্বর পর্যায়ে তো আর্গন শেষ হয়ে যাচ্ছে, 4র্থ নম্বর পর্যায়ে দেখো সন্ধিগত মৌল 10টা সন্ধিগত মৌল ঢুকে যাচ্ছে, 3 থেকে 12 অব্দি, 21 থেকে এই যে 30, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এর প্রত্যেকটা ঢুকে যাচ্ছে এখানে। দেখো 10টা মৌল ঢুকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমার এই যে 8-এর ফর্মুলাটা, অষ্টক সূত্রের যে 8-এর ফর্মুলাটা আছে, তার সাথে নিশ্চয়ই আরো 10 যোগ হয়ে যাবে। এই 10টা কি যোগ হচ্ছে আমার অষ্টক সূত্রের রুল অনুসারে না আমার পর্যায় সারণীর টেবিল অনুসারে? আমার পর্যায় সারণীর টেবিল অনুসারে, পর্যায় সারণী আমি কিন্তু ক্যালকুলেট করব এই অনুসারে। ওকে, তাহলে চ্যালকোজেন মৌল কোনগুলো দেখতে পেলাম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, তাই তো। এবার তোমরা বলতে পারো যে তাহলে হ্যালোজেন মৌল কোনগুলো? 17 নম্বর গুলো হচ্ছে হ্যালোজেন, 17 নম্বরকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। 17 নম্বর হ্যালোজেন মৌল কোনগুলো না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা দেখতে পারো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানেও তোমরা দেখতে পারো একই। এই আমি দুটো আলাদা করে দেখাচ্ছি কারণ এটা কালারফুল হয়ে আছে, ওই দিকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা এইগুলোকে মনে রাখবো। পর্যায় সারণীর আজকে সেকেন্ড ক্লাস, এই দ্বিতীয় ক্লাসটাতে আমরা পর্যায় সারণীর অনেকটাকেই কভার করলাম। তার সাথে সাথে আমরা এরপরে আমরা পর্যায় সারণীর লাস্ট কিছু জিনিস আছে সেগুলোকে পড়বো, কারণ আমরা এখনো পর্যায় সারণীর এই পার্টগুলোকে একটু জানিনি। এগুলো আরো হায়ার ক্লাসে আমরা পড়বো, 11-12-এ পড়বো, 11-12-এরও দরকার পড়বে, আমি তার জন্য আলাদা করে ভিডিও দেবো 11 বা 12দের জন্য। কিন্তু 9-10-এর জন্য যে বেসিক ইনফরমেশনটা দরকার হয়, বা 11-12-এরও যে বেসিক ইনফরমেশনটা দরকার হয়, যেহেতু এটা কনসেপচুয়াল ক্লাস চলছে এখন, তাই
এইগুলো এখনো পড়িনি। এগুলোকে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডস মৌল বলা হয়। আমি এটাই দেখতে পারো লিখেছি, ল্যান্থানাইড মৌল বা অ্যাক্টিনাইড মৌল। এখান থেকে স্টার্ট হয়ে যায় ল্যান্থানাইড মৌলগুলো। এগুলো সম্পর্কে আমরা ডেপথে জানবো, পর্যায় সারণী পরবর্তী ক্লাসে জানবো। তারপর আস্তে আস্তে আমরা আগে ধারণাগুলোকে ক্লিয়ার করি, তারপর আমরা সিলেবাসের মধ্যে ঢুকবো। এই বেসিক ইনফরমেশনগুলো বিশেষ প্রয়োজন। রসায়নকে জানানোর জন্য তো পর্যায় সারণীর বিশেষ প্রয়োজন, এবং যদি ভৌত বিজ্ঞানকে জানতে হয়, ফিজিক্যাল সায়েন্সকে যদি জানতে হয়, বা ফিজিক্সকে এবং কেমিস্ট্রিকে একসাথে যদি জানতে হয়, তাহলে আমাদের এই বেসিক ইনফরমেশনগুলো দরকার। আগের দিন আমি পরমাণুর গঠন, অণুর গঠন, মৌল যৌগ কি, এগুলো আমরা বলেছি, পর্যায় সারণীও বলেছি। তোমরা আগের ভিডিওগুলো ফলো করবে, আশা করি তোমাদের কাজে লাগবে, সুবিধা হবে। ঠিক আছে, ভালো থেকো। আজকের জন্য এইটুকুনি, গুড বাই। চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।